আমাদের জেনারেল ওয়াকারকে এই ডিসিশনটা মেক করতে হবে। আপনি যদি জনগণের পক্ষে না থাকেন, ডক্টর ইউনূসের পক্ষে থাকেন, তাহলে আপনার চাকরি যাবে। এমনকি গত প্রধানমন্ত্রীকে আপনি বিদেশে চলে যেতে সহযোগিতার জন্য আপনার কিন্তু কোর্ট মার্শাল হতে পারে। আই রিপিট ইট, আপনার কিন্তু কোর্ট মার্শাল হতে পারে। আমাদের জেনারেল ওয়াকারকে এই ডিসিশনটা মেক করতে হবে। উনি বাংলাদেশের পক্ষে না উনি বিদেশিদের পক্ষে। উনি ডক্টর ইউনূসের পক্ষের অর্থ হলো বাংলাদেশের উপর দিয়ে বিদেশি সৈন্যরা আপনাদের চোখের সামনে দিয়ে বাংলাদেশের উপর দিয়ে তারা চলাচল করবে। আপনারা কি জেনারেল ওয়াকারের সৈন্য কিছুই করতে পারবে না। আপনি যদি জনগণের পক্ষে না থাকেন, ডক্টর ইউনূসের পক্ষে থাকেন, তাহলে আপনার চাকরি যাবে। এমনকি গত প্রধানমন্ত্রীকে আপনি বিদেশে চলে যেতে সহযোগিতার জন্য আপনার কিন্তু কোর্ট মার্শাল হতে পারে। আই রিপিট ইট, আপনার কিন্তু কোর্ট মার্শাল হতে পারে। আপনি একটি প্রধানমন্ত্রীকে তারা বলছে তথাকথিত মেটিকুলাসলি ডিজাইন ডাকাতি। এটা কিসের বিদ্রোহ, কিসের আন্দোলন? জুলাই অগাস্টে বাংলাদেশে কোনো আন্দোলন হয়নি। জুলাই অগাস্টে বাংলাদেশের কোনো ছাত্র আন্দোলন হয়নি। জুলাই অগাস্টের সম্পূর্ণটা হলো মেটিকুলাসলি ডিজাইনের প্ল্যান করা একটা ডাকাতি। সেটাকে এস্টাবলিশ যদি তারা আগামী 30 করতে পারে, ডিক্লেয়ার করতে পারে, তাহলে অবশ্যই আপনার সম্ভাবনা, আপনাকে জেল ফাঁস করার সম্ভাবনা সমূহ সম্ভাবনা রয়েছে। একটাই উত্তর দীপান্বিতা মার্টিন, আপনাকে জানি একটাই উত্তর, এবং সেটি ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত সাংবাদিকেরা যাদের সাথে আমার যোগাযোগ রয়েছে তারাও বলছেন যে আপনারা জানেন ফ্রেঞ্চ রাষ্ট্রপতির কাছে উনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে উনি প্যারিসে আসতে চান, দেখা করতে চান। ওনার টাইম নেই বলে দিয়েছেন, কারণ ইতিমধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন। আমি একটি কথা বলি, আমি আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করতে গিয়ে 2 সেমিস্টার মানবাধিকার এন্ড ইউরোপিয়ান কমিশনের, ইউরোপিয়ান ইউনিয়নের ডিক্লারেশনের উপর কাজ করতে গিয়ে আমি জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে কাজ করে যায় সবসময়। তার যদিও ইউরোপিয়ান ইউনিয়ন এই মেটিকুলাসলি ডিজাইনে ব্লাফটা তারাও গ্রহণ করেছিল, তাদেরকেও বোঝানো হয়েছিল যে আমাদের গত প্রধানমন্ত্রী এতগুলো সব ছাত্রকে হত্যা করছে, কিন্তু এখন তাদের কাছে এটা পরিষ্কার। অতএব আপনার কাছে আমার সর্বশেষ উত্তর হলো জেনারেল ওয়াকারের একটাই উপায়, সেটা হলো জনগণের পক্ষে দাঁড়ানো। কোনো বক্তৃতা নয়, কোনো ফুল স্টপ, দাড়ি কমা আর নেই, এনাফ ইজ এনাফ নয়। আপনাকে যা করার তাই করতে হবে সেনাপ্রধান হিসাবে, হোক আর মিলিটারি সরকার হোক। মিলিটারি সরকার বলছি, জেনারেল ওয়াকারকে লক্ষ্য করে বলছি যে দেখুন, আপনি একটা মিটিং এ গত 2 মাস আগে আমাদের প্রাক্তন এক জেনারেলকে লক্ষ্য করে বলেছিলেন যে এখানে জেনারেল নুরুদ্দিন সাহেব উপস্থিত আছেন। আপনি ডক্টর নুরুদ্দিন সাহেবের কথা যেহেতু বলছেন, আপনাকে লক্ষ্য করতে হবে যে দেশের জন্য উনি কি করেছিলেন, বা আপনাকে সেই দেশের জন্য সেই কাজটা কি আজকে করার দায়িত্ব কি না। কারণ হলো দেশ আপনার দিকে তাকিয়েছে এবং সেই প্রতিশ্রুতি আপনি দিয়েছেন। আপনি বিডিআর, দীপান্বিতা মার্টিন, আপনি গত একটা প্রশ্ন আমাকে করেছিলেন যেটা আমি উত্তর না দিয়ে অন্য কথা সময়ের স্বল্পতার জন্য বলেছিলাম। বিডিআর হত্যা বিষয়টা নিয়ে যারা বিডিআর এই অ্যাট্রোসিটি ঘটিয়েছে, যে হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তারা এই যে সবসময় বলে যাচ্ছিল আমি কলা খাই না, আমি কলা খাই না। এটা শেখ হাসিনার সরকার দায়ী। একটি সরকার ক্ষমতা গ্রহণের পরপরই 3 মাসের ভিতরে এত বড় অ্যাট্রোসিটি প্ল্যান করতে পারে এবং তারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে, এটা তো একটা পাগলও বুঝে। কিন্তু আমাদের জেনারেল ওয়াকার যখন এসে বললেন যে বিডিআর হত্যার সমস্ত কিছু ইতিমধ্যে হয়েছে, বিচার হয়েছে, ফুল স্টপ, দাড়ি কমা নেই, এটা ডান। সেখানে ডক্টর ইউনূস হিজবুত তাহরির লবিং এ তারা কি করছে, তারা ইতিমধ্যে নাম্বারটা আপনার ভয়েসে আমি দেখতে পেয়েছি যে 300 জঙ্গিদেরকে তারা ছেড়ে দিয়েছে। যদিও ওনার ওয়াকার বলেছেন যে এটা ফুল স্টপ, এটা বিচার হয়ে গেছে, এখানে আর কাউকে মুক্তি দেওয়ার কোনো উপায় নেই, তারা যতদিন তাদের জেল যা হয়েছে সেসবগুলো চলবে। কিন্তু ডক্টর ইউনূস চলছেন অন্যদিকে। কেন চলছেন, আপনার প্রশ্নের উত্তরে এখন আমি যাই যে আসলে কেন চলছেন। ডক্টর ইউনূসের বাংলাদেশে
আমি 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 বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান সভাপতির যে উপদেষ্টা ফজলুর রহমান কিশোরগঞ্জের, উনি মুজিব বাহিনীর প্রধান ছিলেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কিন্তু বারবার এই কথাটা মেনশন করেছেন যে বাংলাদেশের যদি অবস্থান থাকতে হয় তাহলে থাকতে হবে অবশ্যই ৭১-এর পক্ষে, এবং ৭১-এর পক্ষে যেহেতু ফজলুর রহমান যে কথাটা বলেছিলেন ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ করে, সেটাতে বলি, উনি বলেছিলেন যে ডক্টর ইউনূসকে আমি চ্যালেঞ্জ করি, উনি নোবেল কে হয়তো বা পেয়েছেন, কিনে এনেছেন, হোয়াটএভার, কিন্তু আসুন উনি আমার সাথে নির্বাচনে ওনাকে যদি আমি সেই রকম হারাতে পারি তাহলে আমি রাজনীতি করবো না, এরকম একটি কথা উনি বলেছিলেন। অতএব ডক্টর ইউনূসের রাজনৈতিক কোনো কানেকশন নেই, মানুষের সাথে কোনো কানেকশন নেই। উনি ঢাকা শহরে নিজে নেমে যদি বলেন, ক্ষমতা না থেকে যদি বলেন যে আসুন আমার পক্ষে কে আছেন, যেটা উনি 2008 সালে চেষ্টা করেছেন, কেউ নেই। আজকে ৩-৪ জন ছেলে যারা আসলে আমি বলবো তারা বয়সের কারণে এবং তাদেরকে টাকা দিয়ে এমন ভাবে তাদেরকে একটা ইউফোরিয়াতে নিয়ে এসেছে যে সেই সাথে আন্তর্জাতিক আন্তর্জাতিক কানেকশন নেটওয়ার্কিং এ, ইনক্লুডিং জাতিসংঘের মহাসচিবকে দিয়েও আমাদের আর্মির প্রতি একটা প্রেসার তৈরি করে, যেটা আমরা বারবার বলে যাচ্ছি। অতএব আমার যেটা ধারণা, আমার মনে হচ্ছে কথাটা সত্য হওয়া শুরু করছে যে আগের সরকারই ভালো ছিল, এবং এই জেনারেল ওয়াকার এই সুযোগটাও নিতে পারে। এই যে জনগণের যে আজকে বুঝতে পেরেছে এবং তারা ইউনিট সরকারের বিরুদ্ধে, সেই জনগণের সমর্থন নিয়ে, সেনাবাহিনীর সমর্থন নিয়ে আজকে, আমি বলি যে আজকে না, গতকালকেই ইউনিট সরকারের প্রধান হওয়া উচিত ছিল। ইট ইজ নট টু লেট ইয়েট। এখনই এই সরকারকে সব কি বলে আলোচনার মাধ্যমেই হোক, বুঝিয়ে বলা হোক, অথবা ফোর্স ব্যবহার করে ইউনূসের সরকারের প্রধান হতে হবে। তাহলেই বাংলাদেশ গণতন্ত্র ফিরে পাবে, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে পাবে, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আমরা 30 লক্ষ লোক বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিল, আমি নিজে বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করতে গিয়েছিলাম, এগুলোর একটা প্রতিকার হবে, এগুলো রিমেডি হবে। শেষ সুযোগ এখন জেনারেল ওয়াকারের হাতে, কারণ জনগণ এখন তার পক্ষে আছে। সে যদি এই কাজগুলো করে, আর সে যদি এটা ব্যর্থ হয়, সে নিজে ধ্বংস হবে। তাকে হত্যা ষড়যন্ত্র হচ্ছে বলে বলা হচ্ছে, দেশটা ধ্বংস হবে, এবং ইতিহাসের পাতায় তিনি একজন মির্জাফর কলঙ্কময় একজন জেনারেল হয়ে থাকবে। কাজেই এখনো তার সময় আছে একটা জেনারেলের ভূমিকা, সাহসী একটা পদক্ষেপ নিয়ে বা দেশকে রক্ষা করা। উনি যে ঘন ঘন মিটিং ডেকে আলোচনা করে, কি বলে, সেনাবাহিনী কোনো গণতান্ত্রিক বা রাজনৈতিক প্রতিষ্ঠান না, এখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় না। যখন শত্রু আক্রমণ করে, স্প্লিট অফ এ সেকেন্ড আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেখানে আপনার সৈন্যদেরকে ডেকে মিটিং করে গণতান্ত্রিক পন্থায় ভোটাভুটি করে সিদ্ধান্ত নিলে পরাজয় অবধারিত। ওয়াকার যে কাজগুলো করতেছে সেগুলা সেনাবাহিনীর প্রোটোকলের মধ্যে নাই। সিনিয়র জেনারেলরা সরকার বা দেশের রাজনৈতিক দল বা সুষ্ঠু বা নির্বাচিত সরকার যা করে সেইটার অনুসারে তারা কাজ করবে। তারা ওই 1000 লোকের মিটিং ডেকে, যেখানে লেফটেন্যান্ট থেকে শুরু করে আর্মির বিভিন্ন পর্যায়ে লোক থাকবে, এখন এর ভিতরে অনেক রাজনৈতিক মতবাদ ঢুকে গেছে, জামাতপন্থী, পাকিস্তানিপন্থী, ইসলামপন্থী। তো আর্মি আজকে ডিভাইডেড হয়ে গেছে। সেখানে এরকম দল মানে মিটিং ডেকে যদি সিদ্ধান্ত নিতে চায়, সে তার মৃত্যু ডেকে আনবে, তার ধ্বংস ডেকে আনবে, সেনাবাহিনীর ধ্বংস ডেকে আনবে। দেশের সার্বভৌমত্ব তো অলরেডি ইউনূস বিকিয়ে দিয়েছে, বাকি যেটুকু আছে সেটাও ধ্বংস করে বাংলাদেশ হবে একটা বিদেশি রাষ্ট্রের একটা পাপেট সরকার বা পাপেট দেশ। তারা তাদের যে কোনো তাদের কি বলে এটাকে, তাদের এজেন্ডা তারা বাস্তবায়িত করবে। আপনি এখনই দেখেন যে
শেখ হাসিনাকে এই একই অফার দেওয়া হয়েছিল তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলছেন আমার দেশের 1 ইঞ্চি মাটি আমি কাউকে লিজ দিব না, শুধু প্রধানমন্ত্রী হিসাবে না, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আমি এটা করতে পারবো না। আর ইউনূস ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, ব্ল্যাঙ্ক চেক, তোমরা যা খুশি তাই করো, শুধু আমাকে ক্ষমতায় রাখো। এটাই হলো তার ডিল। তো এইটা করে সে একজন বিশ্বাসঘাতক। আর ওয়াকার, জেনারেল ওয়াকার বা সেনাবাহিনী যদি তার ইউনূসের বিরুদ্ধে না দাঁড়ায় এবং এই ষড়যন্ত্রকে প্রতিহত না করে, তাহলে ইতিহাসে তারাও সেই মির্জাফরের ভূমিকায় তারা থাকবে এবং এইটাই মানুষ জানবে যে বাংলাদেশেরও 2024-25 যে সেনাবাহিনী, যে সেনাপ্রধান, যে জেনারেলরা ছিল, তারা তাদের দায়িত্ব পালন করে নাই। এই অর্জিত, অনেক কষ্টের বিনিময়ে অর্জিত আমাদের যে স্বাধীনতা, সেটাকে তারা বিকিয়ে দিয়েছে সাহসের অভাবে, সিদ্ধান্তহীনতার অভাবে, ইউনাইটেড নেশনসের সামান্য একটা চাকরির লোভে তারা দেশকে রক্ষা করেনি, জাতিকে রক্ষা করেনি। তারা ইতিহাসে মির্জাফর হিসাবে, কলঙ্ক হিসাবে থাকবে। লাস্ট সুযোগ আজকেই ইউনূস সরকারকে সরিয়ে একটা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করে পরবর্তী সরকার গঠন করা, যারা দেশের স্বার্থের জন্য কাজ করবে। ইউনূস যে ডিলগুলো করছে সে অনির্বাচিত, তার কোনো ম্যান্ডেট নেই সে এই ধরনের ডিল করতে পারে, চুক্তি করতে পারে। কেন করছে? কারণ সে দেশপ্রেম না, সে মুক্তিযুদ্ধের প্রতি তার শ্রদ্ধাশীল নেই, সার্বভৌমত্বের প্রতি তার শ্রদ্ধাশীল নেই। তার একমাত্র ইচ্ছা এবং লোভ হলো ব্যক্তি স্বার্থ। তার জন্য সে এই কাজগুলা করছে। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার কথার মধ্যে থেকে আমরা সুস্পষ্টভাবে অনেকগুলো জিনিস আসলে জানতে পারলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে, একটি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করলে, আপনি যে কথাটা বললেন যে সেখানে আসলে ডিসিশন মেকিং এর কিছু নেই, কারণ সেনাবাহিনী থাকেই আসলে দেশকে রক্ষা করবার জন্য, দেশের বর্ডার অঞ্চল রক্ষা করবার জন্য। এটি যেমন একটি বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি সুন্দর করে বললেন যে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে উনি আসলে নিজেকে কোন জায়গায় আসলে তার নাম উনি আসলে স্থাপন করবে। তৃতীয় বিষয়, তার নিজের জীবনও কিন্তু আসলে হুমকির মুখে। এই মুহূর্তে আমি দেখছিলাম বেশ কয়েকজনের কমেন্ট যে তাকে হয়তো অ্যারেস্ট করা হতে পারে, মেরে ফেলা হতে পারে। তো অনেকগুলো বিষয় আসলে সম্পৃক্ত। আমি একটু দস্তগীর জাহাঙ্গীর আপনার কাছে জানতে চাইবো, এই যে দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত, যেটি স্যার এক্ষুনি খুব সুস্পষ্টভাবে উল্লেখ করলেন, এবং বাংলাদেশের কি হবে তার অনেক অংশ আসলে এই মুহূর্তে ওনার হাতে রয়েছে। আপনার কি মনে হচ্ছে কি হতে যাচ্ছে? আমি যেই প্রশ্নটা একটু আগে আসলে স্যারকে বললাম, স্যার বললেন কি করা উচিত সেই সিদ্ধান্তের কথা। আপনার কি মনে হচ্ছে কি হতে পারে সেটি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ দীপান্বিতা। আপনি যদি প্রশ্নটা আবার রিপিট করেন, মাঝে একটু কেটে গেল আর কি, যার জন্য আপনি যদি আবার। স্যার কয়েকটি কথা খুব সুন্দরভাবে বললেন যে একটি দেশের আসলে সার্বভৌমত্বের উপরে যখন আঘাত পড়ে, সে সময় সেনাবাহিনীর আসলে এত মিটিং করবার কিছু নেই। তারা সেকেন্ডের মধ্যে আসলে একটি অ্যাকশনে যেতে পারে, এবং এই অ্যাকশনে যদি উনি না যান, এখানে অনেকে কমেন্ট করছেন যে তার নিজের জীবন হুমকির মধ্যে পড়বে। তৃতীয়ত, বাংলাদেশের ইতিহাসে উনি নিজেকে কোন জায়গায় দেখতে চান সেটিও নির্ধারিত হবে আজকে কালকের মধ্যে। তো ওনার কি হতে যাচ্ছে বলে আপনি মনে করেন স্যার? কেননা নুরনবী স্যার কাছে আমি জানতে চেয়েছি কি করা উচিত, তিনি তার প্রজ্ঞা এবং জ্ঞানের দৃষ্টি দিয়ে সে কথা বলেছেন। আর আপনাকে আমি জানতে চাচ্ছি যে কি হতে পারে। আবারও ধন্যবাদ দীপান্বিতা মানরিন আপনাকে। কি হতে পারে, সবচেয়ে আমরা সবসময় যেটা বলি, এবং আমরা আরেকটা কথা জানি, মহাজ্ঞানী মহাজন যে পথে করেন গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তির ধ্বজাধরি আমরাও হব বরণীয়। এখন আমাদের জেনারেল ওয়াকার, উনি যদি বরণীয় হতে চান, ইতিমধ্যে বাংলাদেশের জনগণ ওনাকে কিন্তু এই ম্যান্ডেটটা ওইভাবে ইনডাইরেক্টলি দিয়েছেন। কারণ জনগণের কান্না যদি আপনি না শুনতে পান, তাহলে আপনি জনগণের নেতৃত্ব দিবেন কি করে? আপনি যদি জনগণের কান্না শুনতে না পান, তাহলে আপনি মহাজন হবেন কি করে? আর এই মহাজন, সে শুধু মহাজনের কথা বলছে না, কিন্তু এই কবিতায় এই মহাজনের কথা বলা হয়েছে মহাজ্ঞানী মহাজন।
যে পথে করেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়। অতএব আপনাকে যদি প্রাতঃস্মরণীয় হতে হয় জেনারেল ওয়াকারকে, তাহলে অবশ্যই মানুষের কান্নার কথা শুনতে হবে। বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যেই ঘরের সম্পৃক্ততা, 32 নাম্বারকে ভেঙে দিলে যদি আপনার মনে কান্না না হয়, বাংলাদেশের বর্তমান জনসংখ্যার আমি একদম দৃঢ় চিত্তে বলতে পারি যে 95% মানুষের মনের কান্না আপনাকে শুনতে হবে।